তুই 5 মিনিটের মধ্যে নিচে নামবি নাকি আমি উঠে আসব? এই আসছি ভাইয়া। এত চিল্লাচিল্লি করো কেন? 3 মিনিট দিলাম, তারপর যা হবে তার দায় আমার না। ফোন কেটে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম। অফিস থেকে সোজা এসেছি, মাথা এমনিতেই গরম, তার ওপর আজ মেঘলাকে তার বান্ধবীর বাসা থেকে নিয়ে যেতে হবে। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 2 মিনিটও যায়নি। গেট খুলে দুজন মেয়ে বেরিয়ে এলো, একজন মেঘলা, আরেকজন ওর বান্ধবী। মেঘলা দূর থেকে হাত নেড়ে বলল, ভাইয়া রাগ করো না, স্নেহা জোর করে আটকে রেখেছিল। আমি ভ্রুকুচকে তাকালাম। স্নেহা একটু অপ্রস্তুত হয়ে বলল, আসলে আমার জন্যই দেরি হয়েছে, সরি। আমি সংক্ষেপে বললাম, ঠিক আছে এখন ওঠ। মেঘলা হেসে বলল, ভাইয়া স্নেহাকে সামনের মোড় পর্যন্ত নামিয়ে দিবে? আমি একবার স্নেহার দিকে তাকালাম। ওঠো। ও আর কিছু না বলে পেছনের সিটে বসল। গাড়ির ভেতর পুরো রাস্তা চুপচাপ, শুধু মেঘলা আর স্নেহা নিজেদের মধ্যে গল্প করছে। আমি একবারও কিছু বললাম না। মোড়ে পৌঁছে স্নেহা নামার আগে বলল, থ্যাঙ্কস। আমি শুধু মাথা নেড়ে আবার গাড়ি চালাতে লাগলাম। সেদিন ওইটাই ছিল আমাদের প্রথম দেখা। এরপর প্রায়ই মেঘলার মুখে একটা নাম শুনতে শুরু করলাম, স্নেহা। কখনো নোট লাগবে, কখনো প্রজেক্ট, কখনো কোথাও ঘুরতে যাবে। প্রায় সব কথাতেই মেয়েটার নাম থাকে। একদিন অফিস থেকে ফিরে দেখি ড্রয়িং রুমে কেউ বসে আছে। জুতা খুলতেই মেঘলা বলল, ভাইয়া চিনেছো? ওই যে আমার ফ্রেন্ড স্নেহা। আমি তাকিয়ে বললাম, স্নেহা উঠে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর বেশি কিছু বলল না, নিজের রুমে চলে গেল। 5 মিনিট পর দরজায় টোকা। আসবো? আমি ল্যাপটপ থেকে চোখ না তুলেই বললাম, কি দরকার? স্নেহা দরজার সামনে দাঁড়িয়ে বলল, মেঘলা বলল আপনাকে চা দিয়ে যেতে। আমি ভ্রুকুচকে তাকালাম। কেন, মেঘলা কোথায় যে তোমাকে পাঠালো? জি, ও আন্টির সাথে কাজ করছে, তাই আমাকে পাঠালো। ও আচ্ছা, টেবিলে রেখে যাও। চায়ে চুমুক দিয়ে বুঝলাম চিনি কম, কিন্তু কিছু বললাম না। কাপটা শেষ করে আবার নিজের কাজে মন দিলাম। সেদিনের পর থেকে স্নেহাকে মাঝে মধ্যেই আমাদের বাসায় দেখতে শুরু করলাম। তবে ওর স্বভাবটা শুরু থেকেই একদম আলাদা ছিল। খুব বেশি কথা বলতো না, প্রয়োজন ছাড়া সামনে আসতোও না। আমি বাসায় ঢুকলে যদি ড্রয়িং রুমে বসে থাকতো, আমাকে দেখেই চুপচাপ উঠে মেঘলার রুমে চলে যেত। আবার আমি বের হয়ে গেলে তখন এসে আগের মতো গল্প করত। কয়েকবার এমনও হয়েছে আমি অফিস থেকে ফিরেছি, দরজা খুলে ভেতরে ঢুকতেই মেঘলার হাসি শব্দ ভেসে আসছে। কিন্তু আমার জুতার শব্দ পেতেই পুরো ঘরটা অদ্ভুত শান্ত হয়ে গেছে। মনে হতো কেউ যেন হঠাৎ ভলিউম কমিয়ে দিয়েছে। এসব বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। কে এলো কে গেল এসব দেখার সময়ও ছিল না। সকালবেলা অফিসে বের হতাম, ফিরতে ফিরতে সন্ধ্যা কিংবা কখনো রাত হয়ে যেত। বাসায় ফিরে একটু বিশ্রাম, তারপর আবার অফিসের কিছু কাজ। এই ছিল আমার প্রতিদিনের রুটিন। অন্যদিকে দুই পরিবারের সম্পর্কটা ধীরে ধীরে অনেক ভালো হয়ে উঠতে লাগলো। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবেই। একদিন স্নেহার আম্মুকে ফোন করে একটা রান্নার রেসিপি জানতে চেয়েছিলেন। সেই কথাই পরে আধা ঘন্টার আড্ডায় গড়ায়। এরপর কখনো আম্মু ওদের বাসায় যেতেন, কখনো স্নেহার আম্মু আমাদের বাসায় চলে আসতেন। দুজনের মধ্যে এমন একটা আন্তরিক সম্পর্ক তৈরি হলো যেন অনেক দিনের পরিচিত। ঈদের সময় এক বাসা থেকে আরেক বাসায় খাবার যেত। কোনো নতুন রান্না হলে আগে একে অপরের বাসায় পাঠানো হতো। বাজারে ভালো কিছু দেখলে একজন আরেকজনের জন্য কিনে আনতো। মাঝে মধ্যে বিকেলে একসাথে বসে গল্প করতেন, চা খেতেন। মেঘলা তো খুশিতে আটখানা। সুযোগ পেলেই স্নেহাকে নিয়ে বাসায় চলে আসতো, কখনো আবার নিজেই স্নেহাদের বাসায় চলে যেত। দুই বাসার মানুষের যাওয়া আসা এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে কোনো অনুষ্ঠান না থাকলেও সপ্তাহে অন্তত 1-2 দিন দেখা হতো। শুধু একজন মানুষ ছিল এই পুরো ব্যাপারটার বাইরে, আমি। ইচ্ছে করে না এমনও না, আসলে সময়ে হতো না।
ছুটির দিনেও কখনো অফিসের ফাইল, কখনো ল্যাপটপ, কখনো ক্লায়েন্টের ফোন এসব নিয়েই ব্যস্ত থাকতাম। আম্মু মাঝে মাঝে বলতেন, চল না স্নেহাদের বাসা থেকে একটু ঘুরে আসি। আমি ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে বলতাম, তোমরা যাও, আমার কাজ আছে। আবার কখনো স্নেহার আম্মু আমাদের বাসায় এসে বলতেন, রাহি কোথায়? আম্মু হেসে উত্তর দিতেন, ও তো রুমে অফিসের কাজ নিয়ে বসে আছে, ওকে ডাকলেও আসে না। আমি সত্যিই বের হতাম না। কারোর সঙ্গে অকারণে বসে গল্প করার অভ্যাস আমার কোনোদিনই ছিল না। তবে একটা বিষয় আমি খেয়াল করেছিলাম, যখনই স্নেহা আমাদের বাসায় আসতো, আমার সামনে যতটা সম্ভব কম পড়ার চেষ্টা করত। যদি ভুল করে সামনে পড়ে যেত, মাথা নিচু করে সালাম দিয়ে নিজের মতো সরে যেত। কখনো অযথা কথা বলতো না, কখনো নিজের থেকে কিছু জিজ্ঞেস করতো না। আর আমিও কোনোদিন সেই দূরত্বটা কমানোর চেষ্টা করিনি। তবে সময়ের সাথে সাথে একটা ছোট্ট পরিবর্তন আমি নিজেই টের পেলাম। আগে বাসায় ঢুকলে কে আছে কে নেই এসব দেখার প্রয়োজন মনে হতো না, কিন্তু কবে থেকে যেন অজান্তেই চোখটা একবার ড্রয়িং রুমে চলে যেত। মেঘলা একা বসে আছে নাকি ওর পাশে স্নেহাও আছে, বিষয়টা না চাইলেও খেয়াল করতাম। কারণটা তখনও বুঝিনি। একদিন অফিস থেকে একটু আগেই ফিরলাম। দরজা খুলতে দেখি ড্রয়িং রুমে মেঘলা আর স্নেহা বসে গল্প করছে। আমাকে দেখেই মেঘলার কথা থেমে গেল না, কিন্তু স্নেহা এক মুহূর্তে চুপ হয়ে গেল। হাতে থাকা কাপটা টেবিলে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি জুতা খুলতে খুলতেই বললাম, কি হলো? গল্প তো বেশ জমেছিল। মেঘলা হেসে বলল, তোমাকে দেখেই চুপ হয়ে গেছে। স্নেহা লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। আমি আর কিছু না বলে নিজের রুমে চলে গেলাম। রুমে ঢোকার পরও কথাটা মাথা থেকে নামলো না। আমাকে দেখলে মেয়েটা এমন করে কেন? আমি কি এতটাই ভয়ঙ্কর? তারপর নিজেই মাথা ঝাঁকিয়ে আবার কাজে মন দিলাম। এরপর থেকে বিষয়টা আরও কয়েকবার চোখে পড়ল। আমি বাসায় ফিরলেই স্নেহা হয় রান্নাঘরে চলে যেত, নয়তো মেঘলা রুমে ঢুকে দরজা টেনে বসে থাকত। একদিন পানি খেতে রান্নাঘরে গেছি, দেখি স্নেহা ফ্রিজ থেকে বোতল বের করছে। আমাকে দেখেই একটু সরে দাঁড়ালো। আমি গ্লাসে পানি ঢালতে ঢালতে বললাম, এত সরে দাঁড়ানোর দরকার নেই, রান্নাঘরটা শুধু আমার না। স্নেহা মৃদু হেসে বলল, জি। আমি কোনো উত্তর না দিয়ে পানি খেয়ে চলে এলাম। ছোট্ট কথোপকথন, কিন্তু অদ্ভুতভাবে সেটা আমার মনে রয়ে গেল। একদিন ছুটির বিকেলে ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমেই বসেছিলাম। মেঘলা আর স্নেহা বারান্দায় গাছে পানি দিচ্ছিল। মেঘলা হঠাৎ ভেতরে চলে এলো। স্নেহা একা দাঁড়িয়েছিল। আমি কাজ করতে করতেই বললাম, সব গাছে পানি দেওয়া শেষ? স্নেহা যেন প্রশ্নটা নিজের জন্য শুনবে এমনটা ভাবেনি। একটু থেমে বলল, জি, আর একটা টব বাকি। আমি মাথা নেড়ে আবার স্ক্রিনের দিকে তাকালাম। এরপর আর কোনো কথা হয়নি, কিন্তু সেদিন প্রথমবার আমি নিজে থেকে ওর সঙ্গে কথা বলেছিলাম। এরপর থেকে মাঝে মাঝে এমন হতো। আমি অফিস থেকে ফিরে জিজ্ঞেস করতাম, মেঘলা কোথায়? স্নেহা আস্তে করে বলতো, ছাদে কাপড় আনতে গেছি। আমি শুধু আচ্ছা বলে নিজের কাজে চলে যেতাম। কথাগুলো খুব সাধারণ ছিল, কিন্তু আগে যেখানে আমাদের মধ্যে কোনো কথাই হতো না, সেখানে এই ছোট ছোট কথাগুলোই যেন নতুন কিছু। সবচেয়ে অবাক লাগতো অন্য একটা ব্যাপারে। আমি কথা বললে স্নেহা কখনো আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিত না। মাথা নিচু করে ছোট ছোট বাক্যে উত্তর দিত। মনে হতো যত দ্রুত সম্ভব কথাটা শেষ করে সরে যেতে চাই। একদিন না বুঝেই বলে ফেললাম, তুমি কি আমাকে খুব ভয় পাও? স্নেহা হঠাৎ মাথা তুলে আমার দিকে তাকালো। চোখে স্পষ্ট অপ্রস্তুত ভাব। 2-3 সেকেন্ড চুপ থেকে আস্তে করে বলল, না, ভয় পাই না। আমি ভ্রু তুলে বললাম, তাহলে আমাকে দেখলেই পালিয়ে যাও কেন? ও কিছু বলল না, শুধু ঠোঁটের কোণে ছোট্ট একটা লাজুক হাসি ফুটিয়ে মাথা নিচু করল। ঠিক তখনই মেঘলা এসে পড়ল। আরে তোমরা গল্প করছো? আমি গম্ভীর গলায় বললাম, না, দরকারি একটা কথা ছিল। মেঘলা সন্দেহে চোখে একবার আমার দিকে, একবার স্নেহার দিকে তাকালো। তারপর
কাজ ঝাঁকিয়ে বলল, আচ্ছা চলো স্নেহা। ওরা চলে গেল। আমি আবার ল্যাপটপ খুললাম ঠিকই, কিন্তু অনেকক্ষণ একই পেজের দিকে তাকিয়ে রইলাম। কাজে মন বসছিল না। অদ্ভুত একটা অনুভূতি বারবার এসে বিরক্ত করছিল। মেয়েটার চুপ করে থাকা, আমাকে দেখলে অকারণে আড়াল হয়ে যাওয়া, নিচু গলায় কথা বলা, এসব আগে বিরক্তিকর মনে হলেও এখন আর তেমন লাগছিল না। বরং ওর এই স্বভাবটাই আলাদা লাগতে শুরু করেছে। আমি সেটা কাউকে বুঝতে দেইনি, নিজেকেও না। দিন যেতে লাগলো নিজের গতিতে। বাইরে থেকে দেখলে মনে হতো আমার জীবনে কিছুই বদলায়নি। আগের মতোই সকালে অফিস, রাতে বাসা, ছুটির দিনেও ল্যাপটপ। কিন্তু ভেতরে ভেতরে ছোট ছোট কিছু পরিবর্তন হচ্ছিল, যেগুলো প্রথমে আমি নিজেও বুঝতে পারিনি। আগে বাসায় ফিরেই সোজা নিজের রুমে চলে যেতাম। এখন দরজা খুলেই অজান্তে চোখ চলে যেত ড্রয়িং রুমে। স্নেহা থাকলে কেন যেন বাসার পরিবেশটা অন্যরকম লাগতো, আর না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা। একদিন অফিস থেকে ফিরতেই দেখি স্নেহা রান্নাঘরে আম্মুর সঙ্গে পেঁয়াজ কেটে দিচ্ছে। আমাকে দেখে আগের মতোই একটু সরে দাঁড়ালো। আমি জুতা খুলতে খুলতেই বললাম, মেঘলা কোথায়? ছাদে গেছে, কাপড় নামাচ্ছে। আচ্ছা। আমি রুমে চলে এলাম, কিন্তু 5 মিনিট পর আবার বের হলাম। আম্মু অবাক হয়ে বললেন, কিছু লাগবে? আমি স্বাভাবিক গলায় বললাম, পানি খাবো। পানি খাওয়া শেষ করেও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আম্মু আর স্নেহা রান্না নিয়ে গল্প করছিল। আমি কোনো কথাই বললাম না, তবুও অকারণেই দাঁড়িয়ে রইলাম। বিষয়টা আম্মুর চোখ এড়ালো না। আরেকদিন অফিস থেকে ফেরার সময় একটা মিষ্টির দোকানের সামনে গাড়ি থামালাম। হঠাৎ মনে হলো বাসার জন্য কিছু নিয়ে যাই। মিষ্টি নিয়ে বাসায় ঢুকতেই মেঘলা অবাক হয়ে বলল, আজ আবার কি উপলক্ষ? আমি ব্যাগটা টেবিলে রেখে বললাম, কোনো উপলক্ষ না, ইচ্ছে হলো। আম্মু মুচকি হেসে আমার দিকে তাকালেন। ঠিক তখনই স্নেহা রান্নাঘর থেকে বের হলো। মেঘলা সঙ্গে সঙ্গে বলল, আয় স্নেহা, ভাইয়া মিষ্টি এনেছে। স্নেহা একটু ইতস্তত করে একটা মিষ্টি নিল। আমি খেয়াল করলাম ও প্রথমে আম্মুর হাতে প্লেট তুলে দিল, তারপর নিজে নিল। ছোট্ট একটা ব্যাপার, কিন্তু কেন জানি সেটা আমার ভালো লাগলো। এরপর থেকে মাঝে মধ্যেই আমি নিজে থেকেই স্নেহার সঙ্গে দু একটা কথা বলতাম। কখনো জিজ্ঞেস করতাম, পড়াশোনা কেমন চলছে? স্নেহা মাথা নিচু করে বলতো, আলহামদুলিল্লাহ ভালো। কখনো বলতাম, পরীক্ষা কবে? ও ছোট্ট করে উত্তর দিত, আগামী মাসে। কথা খুব বেশি এগোতো না, তবুও আগের সেই অচেনা দূরত্বটা ধীরে ধীরে কমছিল, যদিও সেটা বুঝতে দিতাম না। একদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। বাসায় ঢুকেই প্রথম প্রশ্ন করলাম, মেঘলা, স্নেহা আজ আসেনি? প্রশ্নটা মুখ দিয়ে বের হওয়ার পর নিজেই থমকে গেলাম। মেঘলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে দুষ্টু হেসে বলল, না, আজ ওদের বাসায় আত্মীয় এসেছে। আমি শুধু ও বলে রুমে চলে গেলাম, কিন্তু দরজার আড়াল থেকে দেখলাম মেঘলা আম্মুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। আম্মুও হালকা হাসলেন। দুজনের হাসির মানে তখন বুঝিনি। সেদিন রাতেই খাওয়ার সময় আম্মু হঠাৎ বললেন, রাহি, তোর বয়সও তো কম হলো না। আমি ভাত মাখতে মাখতে বললাম, হঠাৎ এসব কেন? আম্মু শান্ত গলায় বললেন, এমনি বললাম। আমি আর কথাটা বাড়ালাম না। কয়েকদিন পর বিকেলে স্নেহার আম্মু আমাদের বাসায় এলেন। আমি তখন অফিসে। ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে দুইজন গল্প করছিলেন। কথা বলতে বলতে একসময় বিয়ের প্রসঙ্গ উঠে এলো। স্নেহার আম্মু দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটার পড়াশোনাও প্রায় শেষ, এখন আত্মীয় স্বজন সবাই বিয়ের কথা বলছে। আমরাও ভাবছি ভালো কোনো ছেলে পেলে আর দেরি করব না। আম্মু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আসলে আমরাও তো রাহির কথা ভাবছি। দুজনেই কিছুক্ষণ নীরব। তারপর আম্মু একটু ইতস্তত করে বললেন, একটা কথা বলি, কিছু মনে করবেন না? স্নেহার আম্মু হেসে বললেন, বলেন না। আম্মু মৃদু হেসে বললেন, আমার তো স্নেহাকে অনেক ভালো লাগে। মেয়েটা ভদ্র, শান্ত, সাংসারিক স্বভাবের।
যদি আপনাদের আপত্তি না থাকে আমি ভাবছিলাম রাহিয়া শান্তা ব্যাপারটা ভেবে দেখা যায় কি না। কথাটা শুনে স্নেহার আম্মু চুপ করে গেলেন। মুখে কোনো উত্তর নেই। কয়েক মুহূর্ত শুধু কাপের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে মুখ তুলে মুচকি হেসে বললেন, সত্যি বলতে কি, কথাটা আমার মাথাতেও এক দুবার এসেছে। আম্মু অবাক হয়ে তাকালেন। স্নেহার আম্মু আবার বললেন, ছেলে মেয়ে যদি নিজেরা রাজি থাকে তাহলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। আম্মুর মুখেও হাসি ফুটে উঠল। আমিও সেটাই চাই। দুইজনের কথাবার্তা সেখানেই শেষ হয়নি। আরও অনেকক্ষণ দুই পরিবার ভবিষ্যৎ আর সন্তানদের নিয়ে গল্প করলেন। সন্ধ্যায় মেঘলা বাসায় ফিরতেই আম্মু ওকে নিজের রুমে ডাকলেন। মেঘলা অবাক হয়ে বলল, কি হয়েছে? আম্মু সব কথা খুলে বললেন। একটু আগেও যে মেয়ে শান্তভাবে বসেছিল সে এক লাফে উঠে দাঁড়ালো। সত্যি বলছো? আম্মু হেসে মাথা নেড়ে বললেন। হ্যাঁ। মেঘলা আনন্দে আম্মুকে জড়িয়ে ধরল। এটা হলে কিন্তু সবচেয়ে বেশি খুশি আমি হব। আম্মু মুচকি হেসে বললেন। আগে রাহির মতামত জানতে হবে। মেঘলা আত্মবিশ্বাসী গলায় বলল, ভাইয়ার সঙ্গে আমি কথা বলবো, তবে আস্তে আস্তে। হুট করে বললে আবার উল্টো রেগে যাবে। আম্মু হেসে ফেললেন। পরদিন অফিস থেকে ফিরতেই হাত মুখ ধুয়ে নিজের রুমে এসে ল্যাপটপ খুলেছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। আমি চোখ না তুলেই বললাম, আই। দরজা খুলে মেঘলা ভেতরে ঢুকল। ওর মুখে অদ্ভুত একটা হাসি। আমি ভ্রু কুঁচকে বললাম, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? মেঘলা চেয়ার টেনে আমার সামনে বসে বলল, একটা কথা ছিল। আমি ল্যাপটপে চোখ রেখেই বললাম, বল। মেঘলা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, ভাইয়া, তোমার কি স্নেহাকে ভালো লাগে? হাতের মাউসটা থেমে গেল। আমি ধীরে ধীরে মাথা তুলে ওর দিকে তাকালাম। কী সব আজে বাজে কথা বলছিস? মেঘলা ঠোঁট চেপে হাসল। আজে বাজে না, যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। আমি গম্ভীর গলায় বললাম, তোর মাথা খারাপ হয়েছে? মেঘলা একটুও ভয় পেল না, বরং আগের মতোই শান্তভাবে বলল, আমার মাথা ঠিকই আছে, কিন্তু তোমার মধ্যে যে পরিবর্তন এসেছে সেটা তুমি নিজেও বুঝতে চাও না। আমি ল্যাপটপ বন্ধ করে বললাম, অনেক হয়েছে, এখন বের হ। মেঘলা মাথা নেড়ে বলল, না, আজ কথা শেষ না করে কোথাও যাচ্ছি না। আমি বিরক্তির ভান করে বললাম, তোর আর কোনো কাজ নেই? মেঘলা হেসে বলল, আছে, কিন্তু তার আগে এটা বলো, আগে কখনো অফিস থেকে ফিরেই জিজ্ঞেস করতে স্নেহা এসেছে? এখন কেন করো? আমি চুপ। মেঘলা আবার বলল, আগে তো ড্রয়িং রুমে 5 মিনিটও বসতে না, এখন অকারণে বসে থাকো কেন? আমি একটু কড়া গলায় বললাম, তুই আমাকে জেরা করতে এসেছিস? মেঘলা হেসে ফেলল। না, আমার ভাইয়াকে আমি ছোটবেলা থেকেই চিনি। তুমি রাগ দেখাচ্ছ ঠিকই, কিন্তু আজ সত্যি রাগ করনি। আমি ভ্রুকুচকে তাকিয়ে রইলাম। মেঘলা আবার বলল, তুমি জানো তোমার রাগ কেমন হয়? আজ সেটা না, তুমি শুধু বিষয়টা এড়িয়ে যেতে চাইছো। আমি দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বললাম না। তারপর আমি ধীরে বললাম, এসব কথা তোকে কে বলেছে? কেউ না, আমি নিজেই বুঝেছি, আর আম্মুও বুঝেছে। আমি ঘুরে তাকালাম। মেঘলা এবার একটু গম্ভীর হলো। আজ আন্টি এসেছিলেন, আম্মু আর আন্টির মধ্যে তোমাদের দুজনকে নিয়ে কথা হয়েছে। আমি কিছু বললাম না। মেঘলা সব খুলে বলল। দুই আম্মুর কথাবার্তা, তাদের সম্মতি, সব শুনেও আমি চুপ করে রইলাম। মেঘলা ধীরে ধীরে উঠে আমার পাশে এসে দাঁড়ালো। একটা কথা বলি? বল। স্নেহা খুব ভালো মেয়ে। ও ছোটবেলা থেকে আমার সবচেয়ে কাছের বন্ধু। ও কাউকে কষ্ট দিতে জানে না, তোমাকে অনেক সম্মান করে। তুমি না চাইলেও কোনোদিন এই বিষয়ে একটা কথাও বলবে না। আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। মেঘলা আবার বলল, সিদ্ধান্ত তোমার, কেউ জোর করবে না, কিন্তু নিজের মন থেকে উত্তর দিও।
আমি হালকা বিরক্তির সুরে বললাম, তুই অনেক কথা বলতে শিখেছিস। উত্তরটা কিন্তু এখনো দাওনি। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, যদি আমি না বলি? মেঘলা শান্ত গলায় উত্তর দিল, তাহলে এখানেই সব শেষ? কেউ তোমাকে দ্বিতীয়বার বলবে না? আবার নীরবতা। আমি মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। অদ্ভুতভাবে স্নেহার মুখটায় বারবার চোখের সামনে ভেসে উঠছিল। মেয়েটার লাজুক হাসি, আমাকে দেখলেই চুপ হয়ে যাওয়া, মাথা নিচু করে কথা বলা, সব কিছু একসাথে মনে পড়তে লাগলো। আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম, তোমরা যা ভালো মনে করো। মেঘলা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সত্যি? আমি ওর দিকে তাকিয়ে বললাম, এক কথা দুইবার বলি না। মুহূর্তের মধ্যে ওর মুখ ভরে গেল হাসিতে। পরের মুহূর্তেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। লাভ ইউ ভাইয়া। আমি হালকা ধমকে সুরে বললাম, বেশি নাটক করিস না। মেঘলা হেসেই বলল, আজকে যত খুশি নাটক করব। বলেই ছুটে রুম থেকে বেরিয়ে গেল। আমি শুধু মাথা নেড়ে হালকা হাসলাম। পরদিন বিকেলে মেঘলা স্নেহাদের বাসায় গেল। স্নেহা তখন নিজের রুমে বই পড়ছিল। মেঘলা গিয়ে পাশে বসতেই স্নেহা অবাক হয়ে বলল, কি হচ্ছে? তুই এমন করে হাসছিস কেন? মেঘলা একটু দুষ্টুমি করে বলল, আগে একটা প্রশ্নের উত্তর দে। কি প্রশ্ন? যদি তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই, তুই কি বলবি? সে লজ্জা পেয়ে বলল, আম্মু আব্বু যেটা ভালো মনে করবে। মেঘলা আবার বলল, আর যদি ছেলেটা আমার ভাইয়া হয়? কথাটা শুনে স্নেহা একদম চুপ হয়ে গেল। মুখ লাল হয়ে গেল। অনেকক্ষণ মাথা নিচু করে বসে রইল। মেঘলা ধীরে বলল, কিছু বলবি না? স্নেহা খুব আস্তে বলল, যদি উনি রাজি থাকেন আর দুই পরিবার ভালো মনে করে। ওর বাকিটা আর বলা হলো না। মেঘলা হাসতে হাসতে বলল, বুঝেছি। স্নেহা লজ্জায় মুখ ঢেকে ফেলল। এরপর আর খুব বেশি দেরি হলো না। দুই পরিবারের বড়রা একসঙ্গে বসে দিন তারিখ ঠিক করলেন। যেহেতু দুই পরিবারের মধ্যে আগে থেকেই খুব ভালো সম্পর্ক ছিল, তাই আয়োজনটাও রাখা হলো একদম ছোট করে। শুধু কাছের আত্মীয় স্বজন আর আপন মানুষদের নিয়েই অনুষ্ঠান হবে, এটাই সবার সিদ্ধান্ত। আমার মতামত নেওয়া হয়েছিল। আমি শুধু একবার আম্মুর দিকে তাকিয়ে বলেছিলাম, তোমরা যেটা ভালো মনে করো। অন্যদিকে স্নেহাও নিজের বাবা মাকে একই কথা বলেছিল। আপনাদের সিদ্ধান্তেই আমি রাজি। তারপর থেকেই দুই বাসার ব্যস্ততা শুরু হয়ে গেল। মেঘলা যেন সবচেয়ে বেশি খুশি। একদিন সকালে আমার রুমে ঢুকেই বলল, ভাইয়া এখন থেকে কিন্তু তোমাকে আর আগের মতো গম্ভীর থাকা যাবে না। আমি ফাইল থেকে চোখ না তুলেই বললাম, তুই নিজের কাজ কর। মেঘলা হেসে বলল, দেখো আম্মু, এখন থেকে লজ্জা পাচ্ছে। আমি কড়া গলায় বললাম, মেঘলা। ও হেসে দৌড়ে পালিয়ে গেল। আম্মু মুস্কি হেসে মাথা নেড়ে চলে গেলেন। অন্যদিকে স্নেহাদের বাসাতেও একই অবস্থা। স্নেহার আম্মু মেয়ের জন্য শাড়ি দেখছেন, আত্মীয়দের ফোন করছেন। আর স্নেহা ও আগের মতোই শান্ত। যেই বিয়ের কথা তুলল, ও শুধু মাথা নিচু করে মৃদু হেসে দিত। মেঘলা প্রায় প্রতিদিনই ওদের বাসায় যেত। ফিরে এসে আমাকে নানা কথা বলতো। জানো ভাইয়া, স্নেহা তোমার কথা উঠলেই একদম চুপ হয়ে যায়। আমি ভান করে বলতাম, এসব আমাকে বলে কি হবে? মেঘলা হাসতো। কিছু না, এমনি বললাম। অবশেষে বিয়ের দিন চলে এলো। সকালে ঘুম ভাঙতেই বাসার পরিবেশ পুরো বদলে গেছে। আত্মীয় স্বজনের আনাগোনা, সবার ব্যস্ততা, হাসি আড্ডা, চারিদিকে উৎসবের আমেজ। আমি প্রস্তুত হয়ে নিচে নামতেই সবাই একসঙ্গে তাকালো। আম্মু হেসে বললেন, মাশাল্লাহ, আমার ছেলেকে আজকে একদম রাজপুতের মতো লাগছে। আমি শুধু হালকা হাসলাম। মেঘলা পাশ থেকে বলল, আজকে কিন্তু রাগ দেখানো যাবে না। আমি তাকাতেই ও আবার হেসে পালালো। বিকেলের পর খুব সাধারণ আয়োজনের মধ্যেই আমাদের বিয়ের আকদ সম্পন্ন হলো। কাজী সাহেব প্রয়োজনীয় কাগজপত্র পড়লেন। সম্মতির প্রশ্ন এলে আমি স্পষ্ট গলায় উত্তর দিলাম। অন্যদিকে
পর্দার আড়াল থেকে স্নেহার নরম কণ্ঠ শোনা গেল, আলহামদুলিল্লাহ। কয়েকটি বাক্যের মধ্য দিয়েই আমাদের নতুন জীবনের শুরু হয়ে গেল। দুই পরিবারের সবাই দোয়া করলেন। আম্মুর চোখে আনন্দের জল। স্নেহার আম্মুও মেয়েকে জড়িয়ে ধরে অনেকক্ষণ দোয়া করলেন। মেঘলা তো আনন্দে একবার আমার পাশে, একবার স্নেহার পাশে ছুটে বেড়াচ্ছে। বারবার বলছে, এখন থেকে কিন্তু তোমরা দুজন আমার বিরুদ্ধে দল বাঁধবে না। সবাই হেসে উঠল। রাতের দিকে আত্মীয় স্বজন একে একে বিদায় নিলেন। অনুষ্ঠানে ব্যস্ততা ধীরে ধীরে কমে এলো। অনেকক্ষণ পর আম্মু এসে বললেন, রাহি, অনেক রাত হয়েছে, একটু বিশ্রাম নে। আমি মাথা নেড়ে সায় দিলাম। এরপর ধীরে ধীরে নিজের নতুন ঘরের দিকে হাঁটলাম। দরজার সামনে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। তারপর আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলাম। স্নেহা বিছানার একপাশে শান্তভাবে বসেছিল। আমাকে দেখে মাথা আরও একটু নিচু করে ফেলল। আমি দরজা বন্ধ করে কিছুটা দূরে রাখা চেয়ারে গিয়ে বসলাম। ঘরের ভেতর কয়েক মুহূর্ত নীরবতা। আমি নরম গলায় বললাম, সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই না? স্নেহা মাথা নেড়ে আসতে বলল, জি। আমি হালকা হাসলাম। একটা কথা বলি? স্নেহা ধীরে মাথা তুলল। এতদিন আমাকে দেখলেই পালিয়ে যেতে, এখন আর পালানোর সুযোগ নেই। কথাটা শুনে স্নেহা লজ্জায় মৃদু হেসে ফেলল। সেই হাসিটা দেখে আমারও অজান্তে হাসি চলে এলো। আমি আবার বললাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আজ থেকেই শুধু স্বামী স্ত্রী না, ভালো বন্ধু হিসেবেও নতুন করে পথ চলা শুরু করব। সময় নিয়ে ধীরে ধীরে একে অপরকে জানব। স্নেহা প্রথমবারের মতো আমার চোখের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, ইনশাল্লাহ। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। ফুলের হালকা সুবাসে পুরো ঘরটা ভরে আছে। আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। স্নেহা তখনও মাথা নিচু করে বসে আছে। ওর দুই হাত একসঙ্গে জড়ানো, আঙ্গুলগুলো বারবার কাঁপছে। বুঝতে কষ্ট হলো না, লজ্জার সঙ্গে একটু অস্বস্তিও কাজ করছে। আমি ওর সামনে গিয়ে নরম গলায় বললাম, এত টেনশন করছো কেন? স্নেহা ছোট্ট করে মাথা নাড়ল। না, কিছু না। আমি মৃদু হেসে বললাম, তোমার কিছু না শুনে মনে হচ্ছে অনেক কিছুই আছে। স্নেহা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আমি একটু ইতস্তত করে ওর দিকে হাত বাড়িয়ে দিলাম। কয়েক সেকেন্ড চুপ থেকে স্নেহা ধীরে ধীরে নিজের ডান হাতটা আমার হাতে রাখল। ওর হাতটা ঠান্ডা হয়ে আছে। আমি আলতো করে হাতটা ধরে বললাম, দেখো, আমি খুব বেশি কথা বলতে পারি না, কিন্তু একটা কথা আজ তোমাকে দিতে চাই। কোনোদিন তোমাকে ইচ্ছে করে কষ্ট দেব না। যতটুকু পারি তোমার পাশে থাকব। স্নেহার চোখে কোণে চিকচিক করে জল জমে উঠল। আমিও চেষ্টা করব ভালো স্ত্রী হতে। আমি মাথা নেড়ে বললাম, আমার কাছে সবচেয়ে আগে তুমি একজন মানুষ, তারপর স্ত্রী। তাই নিজের মতোই থাকবে, বদলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কথাটা শুনে স্নেহার মুখে ধীরে ধীরে সেই পরিচিত লাজুক হাসিটা ফুটে উঠল। আমি আলতো করে ওর কপালের ওপর নেমে আসা চুলগুলো কানের পাশে সরিয়ে দিলাম। স্নেহা এক মুহূর্ত চোখ বন্ধ করে আবার ধীরে ধীরে চোখ খুলল। আমি ওর কপালে খুব স্নেহ ভরে একটি চুমু এঁকে দিলাম। আলহামদুলিল্লাহ, আজ থেকে তুমি আমার দায়িত্ব। স্নেহা আবেগে কিছু বলতে পারল না, শুধু খুব আস্তে বলল, আলহামদুলিল্লাহ। এরপর আমি দুহাত বাড়িয়ে বললাম, আসবে? এক মুহূর্ত ইতস্তত করে স্নেহা ধীরে ধীরে এগিয়ে এলো। পরের মুহূর্তেই খুব সাবধানে আমার বুকে মাথা রাখল। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্বস্তি নেই, শুধু নতুন একটা সম্পর্কের নিশ্চিন্ত উষ্ণতা। কয়েক মুহূর্ত দুজনেই নিশ্চুপ। বাইরে হালকা বাতাসে জানালার পর্দা দুলছে। সেই নীরবতার মাঝেই মনে হচ্ছিল অনেক না বলা কথাও যেন একে অপরের কাছে পৌঁছে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমি আস্তে করে বললাম, আজ অনেক রাত হয়েছে, সারাদিনের ক্লান্তিও কম নয়। আমাদের সামনে তো পুরো জীবনটাই পড়ে আছে। ধীরে ধীরে একে অপরকে জানবো, বুঝবো। স্নেহা মাথা তুলে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ইনশাল্লাহ। আমি হাসলাম। তাহলে আজ থেকে নতুন শুরু? স্নেহাও হেসে মাথা নেড়ে বলল, নতুন শুরু, ইনশাল্লাহ।
এরই ধারাবাহিকতায় আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।